নমস্কার, আমি অদিতি। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, কিন্তু তার আগে চোখ রাখবো শুক্রবারের বিশেষ বিশেষ সংবাদে। রাজ্যের মুখ্যমন্ত্রী জমি দখল মুক্ত করার নির্দেশের পর একে একে জলপাইগুড়ি ধূপগুড়ির পর এবার মালবাজারের ফুটপাত দখল মুক্ত করতে পথে নামলো মালবাজার পুরসভা এবং পুলিশ প্রশাসন। জলপাইগুড়ি শহর জুড়ে মিছিল করে বিভিন্ন দাবি নিয়ে শুক্রবার সদর মহকুমা শাসকের দপ্তরে স্মারকলিপি প্রদান জলপাইগুড়ির উচ্ছেদ হওয়া জেলা স্ট্রিট ভেন্ডার্স এবং হকার্স ইউনিয়নের। শুক্রবার ভোর থেকে ভারী বৃষ্টি জলপাইগুড়িতে। মেখলিগঞ্জ তিস্তার অসংরক্ষিত এলাকার হলুদ সতর্কতা। NH 31 নম্বর জলঢাকা নদীতে সংরক্ষিত এবং অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা। জল বাড়ছে তিস্তায়। জলপাইগুড়ি গাজলডোবা তিস্তা ব্যারেজ থেকে আজ সকাল 6টায় 1990.42 কিউমেক জল ছাড়া হয়েছে বলে জলপাইগুড়ির সেচ দপ্তর ফ্লাড কন্ট্রোল সূত্রে জানা গেছে। পুনর্বাসন দিয়ে ফুটপাত দখল মুক্ত করতে অভিযানে নামলো মাল পুরসভা। এত দ্বারা মাল পৌরসভা ও মাল পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সকল দোকানদারদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে সকল দোকান ব্যবসায়ী তাদের দোকানের মাল রাস্তা, ফুটপাত ও ট্রেন দখল করে তার উপর বিক্রয়ের জন্য সাজিয়ে রাখেন এবং যে সকল ব্যবসায়ী অবৈধভাবে রাস্তা, ফুটপাত ও ড্রেন দখল করে তার উপর দোকানদারি করেন, আগামী 24 ঘন্টার মধ্যে তা সরিয়ে ফেলতে বলা হচ্ছে। শুধু উচ্ছেদ নয়, পুনর্বাসনের আশ্বাস দিয়ে শহরের ফুটপাত দখল মুক্ত করতে অভিযানে নামলো মাল পুরসভা। বৃহস্পতিবার মাল পুরসভার চেয়ারম্যান স্বপন সাহা তার নিজের কক্ষে বসে সাংবাদিক সম্মেলন করে বলেন, সম্প্রতিকালে দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন শহরের ফুটপাত দখল করে ব্যবসা করছে কিছু মানুষ। এতে তাদের হয়তো জীবিকার সংস্থান হয়, কিন্তু মানুষের যাতায়াতে সমস্যা হয়, দুর্ঘটনা ঘটে, যানজট সৃষ্টি হয়। এরকম পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন মানুষের সুবিধার্থে ফুটপাত দখল মুক্ত করতে হবে। আমরা ইতিমধ্যে ফুটপাত দখল মুক্ত করতে শুরু করেছি। হাসপাতালের সামনে দখল মুক্ত শুরু হয়েছে। এরপর বাজার রোড সহ সর্বত্র এলাকা দখল মুক্ত করা হবে। বিরোধীরা অনেক বলছেন মানুষ বেরোজগার হচ্ছে। আমরা আমাদের পুরসভার 263 জন হকারকে হকার কর্নার করে পুনর্বাসন দেব। শুধু তাই নয়, আমাদের ডাম্পিং গ্রাউন্ডের সমস্যা মিটেছে। আগামী সপ্তাহে ডাম্পিং গ্রাউন্ড চালু করব। জঞ্জাল ফেলার সমস্যাও মিটবে। একটি প্রথম বিষয় হচ্ছে এই মুহূর্তে জলজন্ত ইস্যু, যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে হকার উচ্ছেদ এবং বিভিন্ন অবৈধভাবে দখলদার, জমি দখলদার, এদের নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী খুবই চিন্তিত এবং উনি এই যে দখলগুলো হচ্ছে তার জন্য আমাদের একটা মিটিং ডেকেছিলেন কলকাতা নবান্নে। আজকেও একটা ভিডিও কনফারেন্স ছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে জলপাইগুড়িতে। হ্যাঁ, অনেক সাংবাদিক, অনেক পেপার, অনেক অপপ্রচার করছেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক এবং আমাদের মাতৃতুল্য। অনেকে অপপ্রচার করছেন যে হকারদের পেটে লাথি মারছেন মাননীয় মুখ্যমন্ত্রী। সেটা না, আজকের মিটিংয়ে উনি পরিষ্কার নির্দেশ দিয়েছেন যে হকার জোন তৈরি করে এদেরকে পুনর্বাসন দিতে হবে, ফুটপাতকেও সৌন্দর্যের জন্য রাখতে হবে, পথচারী মানুষের জন্য রাস্তা খোলা রাখতে হবে যাতে অ্যাক্সিডেন্ট এসব যাতে কম হয়। ফুটপাতের লোকদের চিহ্নিত করে একটা হকার জোন তৈরি করে তাদেরকে বসানোর জন্য। রাজ্যের মুখ্যমন্ত্রীর জমি দখল মুক্ত করার নির্দেশের পর শুক্রবার হকারদের উচ্ছেদ সহ ফুটপাত দখল মুক্ত করার অভিযানে নামলো মাল পুরসভা এবং পুলিশ প্রশাসন। এদিন দুপুর থেকে মালবাজার শহরের স্টেশন রোড, ঘড়ি মোড়, সুভাষ মোড়, 31 নম্বর জাতীয় সড়ক সহ একাধিক জায়গায় মালবাজার পুরসভা ও পুলিশ প্রশাসনের তরফে অভিযান চালানো হয়। ইতিমধ্যে সমগ্র শহর জুড়ে পুরসভার তরফে মাইকিং করে ফুটপাত খালি করে দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছিল।
এদিন প্রশাসনিক উদ্যোগে বিভিন্ন এলাকায় গিয়ে ব্যবসায়ীদের ফুটপাতের ওপরে সাজিয়ে রাখা ব্যবসায়িক সরঞ্জাম সরিয়ে নেবার নির্দেশ ও সতর্ক করা হয়। অন্যথায় পুরসভার উদ্যোগে পুলিশ প্রশাসন অবৈধ দখলকারী রুখতে ব্যবস্থা গ্রহণ করবে। এদিনের এই অভিযানে পুরসভার চেয়ারম্যান সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। পুলিশ প্রশাসনের তরফে মালবাজার থানার আইসি সমীর তামান সহ একাধিক আধিকারিক এবং পুলিশ কর্মীরা অভিযানে নেতৃত্ব দেন। ফুটপাতকে দখলমুক্ত করার পুরসভা ও পুলিশ প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে ব্যবসায়ীদের অনেকে। প্রসঙ্গত স্টেশন রোডের ব্যবসায়ী বিপ্লব কুমার রায়চৌধুরী, কৌশিক সরকার প্রমুখ জানিয়েছেন, ফুটপাত দখলমুক্ত করার এই উদ্যোগ অবশ্যই সাধুবাদযোগ্য। পাশাপাশি এলাকার ব্যবসায়ীদের বড় অংশই নির্দিষ্ট সীমানার বাইরে তাদের দোকানঘর নির্মাণ করে ব্যবসা করছেন। এদিনের অভিযানে মালবাজার পুরসভার চেয়ারম্যান স্বপন সাহা ব্যবসায়ীদের ফুটপাত খালি করে দেওয়ার নির্দেশ সহ রাস্তার উপরে চলে আসা বাড়তি অংশ খুলে নেওয়ার নির্দেশ দিয়েছেন। শহরের মধ্যে থাকা জেলা পরিষদের জমি সহ পূর্ত দপ্তরের জমির ওপরে অবৈধ দখলদারি রুখতে ব্যবসা নেবে পুরসভা বলেও জানিয়েছেন তিনি। এটা এক লেভেলে যাবে সব, আর আমরা যদি ভাঙি তাহলে কিছুই থাকবে না, সব নিয়ে যাবো। কিন্তু এই স্ট্রাকচার পুরো ভেঙে দেবো, একদম রোড ক্লিয়ার করতে হবে। অন্যান্যদের তুলনায় কিন্তু কিছুটা বেশি পরিষ্কার। তিনি আসার পরেই কিন্তু প্রচার আরো গতি পেয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং সব জায়গাতেই তিনি কিন্তু পরিষ্কার বার্তা দিচ্ছেন। আমরা কিন্তু পরবর্তীতে কড়া পদক্ষেপ নেব, সময় মতো আপনারা পাকা ভেঙে দেবো আমরা। প্রকল্প হচ্ছে যে ফুটপাত ফাঁকা করার জন্য, খালি করার জন্য, সেটা ঠিক আছে, কিন্তু মানে আমাদের ব্যবসায়ীদের মানে যেটা বলা হচ্ছে এখনও সেভাবে ইয়ে করা হয়নি যে মোটামুটি আমাদের ফ্যাসিলিটি যেরকম এখান থেকে ফাঁকা করে দেওয়া হচ্ছে, সেই ব্যাপারে মানে কিছু বোঝা যাচ্ছে না যে ব্যাপারটা কেন হচ্ছে। মানে আমরা তো জানি ফুটপাত যে খালি করার মানে ইয়েটা মানে ব্যবস্থাটা সেটার জন্যই এত মানে কার্যকরী হচ্ছে, কিন্তু এই ব্যাপারটা আমরা বুঝতে পারছি না যে দোকান কেন ইয়ে করতে হবে, আলাদা করতে হবে, মানে জায়গাটা ভাঙতে হবে পরবর্তীকালে, সেটাই না। সেটা এখনও তো খুলে ওড়ানো কিছু বলেনি, এখন পরবর্তীকালে কী প্রকল্প হবে সেটা বুঝতে পারছি। ঠিক আছে, এমনি তো ঠিকই আছে, সব জায়গায় যেরকম ব্যবস্থা হচ্ছে এবং সরকার যদি সেইভাবে ব্যবস্থা হয় সেটা ঠিকই আছে। তো বললেন কোনো জায়গায় বলছে 3 ফিট, কোনো জায়গায় বলছে 4 ফিট হলো। এরপরে যেটা দোকানদারগুলো আসে সেগুলো হচ্ছে আগে ফুটপাথ ছিল, সেটা ভেঙে রাস্তা চওড়া করছে আগের দিন। হ্যাঁ, এখন বর্তমানে যে পজিশনে আছে রাস্তার থেকে যে বাউন্ডারি ওয়াল করছে রোড, সেই বাউন্ডারি ওয়ালের পিছনেই আমরা আছি। তার মধ্যে শেড আছে, হয়তো কাউ 1 ফুট 1.5 ফুট আগায় আছে শেডটা, সেই শেডটা নয় কেটে দিল বা দিয়ে দিল, কিন্তু বাউন্ডারি ওয়াল যেটা আছে নালার, সেই বাউন্ডারি ওয়াল পর্যন্তই সবার দোকান আছে, বেশিরভাগই পার্সেন্টেজ সেই দোকানই আছে, কিন্তু বাউন্ডারি আগে কেউ যেতে পারে। এই বক্তব্য আর কি। এই প্রক্রিয়া সেটা ভালো, সবার জন্য যদি হয় তা ভালোর জন্য, জনসাধারণ ভালো মতো হাঁটতে পারবে, চলতে পারবে, হ্যাঁ, কোনো রকম বিপদ হবে না, এটাই আমরা আশা করব। তো যাই হোক, তো আগামী দিন কী হয় দেখি। তবে বর্তমানে যেটা পজিশন আছে স্টেশন রোডে, সেই পজিশন হচ্ছে গার্ডওয়াল যে রাস্তার দিছে তার পিছনেই সবার ঘর আছে। ফুটপাত দখল করে দোকানটা এগিয়ে নিয়ে এসছেন এবং ফুটপাতের উপরে তাদের স্ট্রাকচার তৈরি করেছেন, তাদের বিরুদ্ধে আমরা কঠোরতম ব্যবস্থা নেব। বিভিন্ন দাবিতে শুক্রবার জলপাইগুড়িতে মিছিল করে মহকুমা শাসকের কাছে স্মারকলিপি প্রদান জলপাইগুড়ি জেলা হকার্স এবং স্ট্রিট ভেন্ডার্সদের। এদিন আন্দোলনকারীরা সদর মহকুমা শাসকের দপ্তরে ঢুকতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। এরপর গেটের সামনেই বসে বিক্ষোভ দেখাতে শুরু করে ইউনিয়নের কর্মীরা। অবশেষে সদর মহকুমা শাসকের কারণে স্মারকলিপি দেওয়া হয় ইউনিয়নের পক্ষ থেকে। ইউনিয়নের দাবি 2024 সালের শারদীয় উৎসবের প্রাককালে হকারদের বকেয়া 2000 টাকা অনুদান প্রদান করতে হবে। পুরসভা এবং ব্যাংকের জটিলতা কাটিয়ে সমস্ত হকাররা যাতে সহজে ঋণ পান তার ব্যবস্থা করতে হবে। 2014 সালে দেশের আইন ও 2018 সালের রাজ্য সরকারের আইন অনুযায়ী হকারদের পরিচয়পত্র প্রদান করা, টাউন ভেন্ডিং কমিটি দ্রুত গঠন বা পুনর্গঠন করে হকারদের আইনি প্রাপ্য এবং অধিকার রক্ষার ব্যবস্থা করতে হবে। জলপাইগুড়ি জেলা স্ট্রিট ভেন্ডার্স এবং হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক নীলাঞ্জন নিয়োগী বলেন, আমরা 3টি দাবি তুলে ধরলাম। পুলিশের জুলুমবাজি আমরা মানব না।
এরপরেও জুলুমবাজি হলে আমাদের লড়াই চলবে। আমরা আমাদের পেটের জ্বালার খবর, আমাদের যে পেটে জ্বালা, আমাদের যে খিদা, আমাদের রুটি রুজি যে সংগ্রাম, তা নিয়ে আমরা দেখা করতে এসেছি। আপনি সরকারি আধিকারিক, আপনি আমাদের সঙ্গে 2 মিনিট 4 মিনিট কথা বলতেই পারেন। আমরা সেই বিষয়টা চেয়েছিলাম, কিন্তু অনেক টালবাহানা করলো, কোনোভাবেই তারা রিসিভ পর্যন্ত দেবেন না। আমরা এখানে আমাদের ইউনিয়নের পক্ষ থেকে আমরা বসেছিলাম, আমরা বসে থেকে তারা আমাকে রিসিভ কপি দিতে বাধ্য হয়েছে আমাদের ইউনিয়নের চাই। আমরা এটা বলেছি, আমাদের বেশি কিছু না, আমাদের 3খানা দাবি নিয়ে আমরা খালি এসেছি। আমরা বলছি যে অমানবিকভাবে কোথাও হকার উচ্ছেদ করা যাবে না, আর পুলিশ প্রশাসনের তরফে যে হুমকি চলছে সেটা বন্ধ করতে হবে। আর বলছি 2014 সাল এবং 2018 সালের দেশের যে আইন, সেই আইন মোতাবেক হকারদেরকে হকার্স কর্নারের গঠন করা, প্রত্যেকটা হকারকে, জলপাইগুড়ির প্রত্যেকটা হকারকে পরিচিতিপত্র প্রদান করতে হবে, আর টাউন ভেন্ডিং কমিটি দ্রুত গঠন করতে হবে। তার মধ্যে দিয়ে এই সমস্যাকে নিরসন করা যেতে পারে। সমস্যা যদি না মেটে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। আমাদের সঙ্গে কথা হয়েছে, আমরা সোমবার দিন এসডিও সাহেবের সঙ্গে আমরা আবার দেখা করতে আসব। তারপরে উনি কি কথা বলেন, তারপরে আমাদের পরবর্তী কথা আমরা জানাবো। কিন্তু ততদিন পর্যন্ত এই হকার বন্ধুরা এরা যারা যেখানে কাজ করবেন তারা সেখানে দোকানদারি করবেন। কোনো পুলিশ প্রশাসনের বাধা আমরা মানব না। যদি কোনো পুলিশ প্রশাসন বাধা দিতে আসে তাহলে তার বিরুদ্ধে আমাদেরও লড়াই চলবে। আমার নাম নীলাঞ্জন নিয়োগী, জলপাইগুড়ি জেলা স্ট্রিট ভেন্ডার অ্যান্ড হকার্স ইউনিয়নের জেনারেল সেক্রেটারি। ধূপগুড়িতে সিআইডির হানা অভিযানে 3 জন লটারি বিক্রেতাকে আটক করা হয়েছে বলে সূত্রের খবর। শুক্রবার আচমকাই ধূপগুড়ির খট্টিমারি বাজারে অভিযান চালায় সিআইডির একটি দল। বাজারে 3 জন লটারি বিক্রেতাকে আটক করে ধূপগুড়ি থানায় নিয়ে আসা হয় বলে জানা গিয়েছে। উল্লেখ্য, দীর্ঘ একটি সময় ধরে এই বাজারে জাল লটারি বিক্রির অভিযোগ উঠে আসছিল। অনেকেই টিকিট কেটেও দীর্ঘ সময় ধরে কোনো পুরস্কার পাচ্ছিলেন না বলে দাবি। এই খবর লেখা পর্যন্ত এই বিষয়ে বিস্তারিত এখনো কিছু পাওয়া না গেলেও ধৃত এক লটারি বিক্রেতা পরমেশ্বর রায় বলেন, কি কারণে আমাদের আটক করা হয়েছে সঠিক জানা নেই, তবে লটারিতে পুরস্কার মিলছে কিনা এই সংক্রান্ত বিষয়ে আমাদের আটক করা হয়ে থাকতে পারে। রেড ভলেন্টিয়াররা কি করছে জলপাইগুড়িতে? এখন বহু ছাত্রছাত্রীর ভরসা বামপন্থী ছাত্র সংগঠন। বিনামূল্যে কি করছে বামপন্থী সদস্যরা? কেনই বা এত ভিড়? আসুন জেনে নেই। নির্বাচনে রাজ্যে ফলাফল শূন্য। এ রাজ্যে কোথাও কোনো আসন নেই বামের। তা সত্ত্বেও শিক্ষার ক্ষেত্রে বামের ওপরই ভরসা করছে নতুন প্রজন্মের ছাত্রছাত্রীরা, আর এতেই নতুন প্রজন্মের ওপর খানিক আশার আলো দেখছে বামেরা। সম্প্রতি কলেজে ভর্তির আবেদন অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে শুরু হয়েছে। ছাত্রছাত্রীদের এই প্রক্রিয়ার সাহায্যে এগিয়ে এসেছে ডান থেকে বামপন্থী সব রাজনৈতিক দলের ছাত্র সংগঠন। কিন্তু জলপাইগুড়িতে অন্যান্য সংগঠনের তুলনায় ভিড় দেখা গেল বাম সংগঠনের সহায়তা কেন্দ্রে। জলপাইগুড়ি সহ জেলার পার্শ্ববর্তী এলাকার ছাত্রছাত্রীরা যারা এবছর কলেজে ভর্তি হবে তাদের জন্য বিনামূল্যে এই পরিষেবা চালু করেছে রেড ভলেন্টিয়ারের সদস্যরা এবং এসআই এর সদস্যরা। সেখানে সদস্যরা সব সময় বসে রয়েছে ছাত্রছাত্রীদের যে কোনো সমস্যা সমাধানে পরিষেবা দেওয়ার জন্য। যে ছবি অবাক করছে তা হলো অন্যান্য দলের সহায়তা কেন্দ্রের তুলনায় চোখে পড়ার মতন ভিড় জমেছে রেড ভলেন্টিয়ারদের সহায়তা কেন্দ্রে। ছাত্রছাত্রীদের কি নিয়ে যেতে হবে? সহায়তা কেন্দ্র থেকে জানানো হয়েছে ছাত্রছাত্রীদের দ্বাদশ শ্রেণীর অ্যাডমিট কার্ড, মার্কশিট এবং 1 কপি ছবি নিয়ে যোগাযোগের নম্বর 7550839868 এই নম্বরে যোগাযোগ করলেই মিলবে বিনামূল্যে পরিষেবা। ছাত্রছাত্রীদের যে কোনো অসুবিধায় পাশে দাঁড়াবে বাম, এমনটাই জানালো বামফ্রন্ট ছাত্র সংগঠন। আপাতত জলপাইগুড়ি কদমতলা মোড়ের এবিটিএ হলে চলছে বিনা পয়সায় এই অনলাইন ফর্ম ফিল আপের প্রক্রিয়া। বাম সংগঠনের এত ভালো পরিষেবা পেয়ে খুশি সদ্য কলেজের পথে পা দেওয়া ছাত্রছাত্রীরাও। তৃপ্তি হাজরা, আমি এবার 12 পাস আউট করলাম কদমতলা গার্লস স্কুল থেকে। এবার আমি ইংলিশ অনার্সে পড়ার ইচ্ছা। দিদিরা এসএফআই তরফ থেকে দিদি দাদারা আমাদের অনেক হেল্প করছে। এসি কলেজে ফর্ম ফিল আপ করলাম আমি। হ্যাঁ, অনেক জায়গায় করেছি। এখানে অনেক সুবিধা হচ্ছে, আমাদের টাকা লাগছে না। সব থেকে বড় বিষয় হচ্ছে যে অনেক গরিব আমাদের মতো
এখানে এসেছি, অনেক সুবিধা হচ্ছে, দিদি দাদারা আমাদের অনেক হেল্প করছে। এখনো কি ভরসা, মানে এদের কি ভরসা, একটু বেশি ভরসা করছো? হ্যাঁ হয়তো। হ্যাঁ। তোমার নাম কি বললে? আমার নাম তৃপ্তি হাজরা, কদমতলা গার্লস স্কুল থেকে। সৌভিক দে। কোন কলেজে ভর্তি হচ্ছে তুমি? এসি কলেজে। ফর্ম ফিল আপ করলে? এখনো হচ্ছে আমাদের এখানে ফর্ম ফিল আপ। কোথায় করছো ফর্ম ফিল আপ? এসএফআই অফিসে। টাকা লাগছে এখানে? না এখানে কোনো টাকা নিচ্ছে না, এখানে বিনামূল্যে সব কিছু আমাদের সাহায্য করা হচ্ছে। অন্যান্য যখন তো ফর্ম ফিল আপ করছে, না এখন এখানে মানে অন্য জায়গায় করলে আমি মানে ওরকম ভরসা পাচ্ছি না, তো এখানেই যা হচ্ছে আমার মনে হয় সুবিধাজনক আমার এখানে মনে হচ্ছে, তো তাই এখানেই করছি। কারা করছে এটা? এটা আমাদের কয়েকজন দাদা আছে, তো এই দাদাগুলোই আমাদেরকে সাহায্য করছে। দাদারা কোন পার্টির সাথে যুক্ত রয়েছে? না কোনো রাজনৈতিক দলের সাথে এসএফআই সাথে? না, এসএফআইয়ের সাথে যুক্ত আছে, বাট অন্য কোনো রাজনীতির সাথে কোনো যুক্ত নেই। কেমন লাগছে এখানে এই ফর্ম? এখানে এসে খুবই ভালো লাগছে আমার এখন। ফর্ম ফিল আপ করেছো? হ্যাঁ। তোমার নাম কি বললে? সৌভিক দে। ভৌমিক, আমি এসএফআই সদর আঞ্চলিক কমিটির একের সম্পাদক। রেড ভলেন্টিয়ার্সের মেম্বার? হ্যাঁ, আমি রেড ভলেন্টিয়ার্সের মেম্বার। আমরা যারা ফর্ম ফিল আপ করছি প্রায় প্রত্যেকেই রেড ভলেন্টিয়ার্সের মেম্বার ছিল। এখনো বর্তমানে আছে? হ্যাঁ, এখনও আছে। কারা ফর্ম ফিল আপ করছে? আমরা ভারতের ছাত্র ফেডারেশন সদর আঞ্চলিক কমিটির একের পক্ষ থেকে প্রত্যেক বছরের ন্যায়ও এবছরও আমরা সাধারণ ছাত্রছাত্রীদের সুবিধা অর্থে ফর্ম ফিল আপ করে যাচ্ছি, তাছাড়াও বিনামূল্যে। তাছাড়াও প্রত্যেকটি কলেজে আমরা এবার একটি হেল্পলাইন নাম্বার করেছি, যেমন আপনারা দেখতে পারবেন এসি কমার্স কলেজে, এসি কলেজে, ল কলেজে, পিডি কলেজে, শহরে প্রত্যেক জায়গায় আমরা একটা হেল্পলাইন নাম্বার করেছি সাধারণ ছাত্রছাত্রীদের সুবিধা অর্থে। আর আমাদের বিভিন্ন দাবি রয়েছে, আমরা এখানে যারা ফর্ম ফিল আপ করতে আসছে প্রায় একাংশই দূর থেকে আসছে, যারা হচ্ছে অনেকেই দূর থেকে আসে এসি কলেজে বা পিডি কলেজে পড়ে। এসএফআইয়ের দীর্ঘদিনের দাবি সাধারণ ছাত্রছাত্রীদের সুবিধা অর্থে গণপরিবহনে অর্ধেক ভাড়া। 2011 সালের পর থেকে এই সরকার তো আর অর্ধেক ভাড়া ছাত্রছাত্রীদের কাছে নিচ্ছে না, তাই আমাদের দাবি রয়েছে আমরা সাধারণ ছাত্র হয়ে, সাধারণ এসএফআই কর্মী হয়ে আমরা জনসাধারণের কাছে বলবো আমাদের সাথে খুবই ভালো ভিড় হচ্ছে, খুব ভালো। অন্য জায়গার থেকে আমাদের এখানে খুব ভালো আমাদের ভরসা পাচ্ছে, কারণ ইয়ং জেনারেশন আমাদের কাছে সাহায্য পাচ্ছে, ভরসা পাচ্ছে, সেই কারণেই অনেকে এখানে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি 40 জন হয়েই যাচ্ছে। আমরা সকাল 11টার থেকে করলি 7:30 অবধি ক্যাম্প খোলা থাকে। প্রায় কোনো জায়গায় কিন্তু এখন শুনবেন, আপনারা দেখবেন যে ক্যাম্প কিন্তু খোলা থাকে না। আর দেখবেন বিভিন্ন জায়গায় ফ্রিতে ফর্ম ফিল আপ হচ্ছে, কিন্তু কিছু কিছু জায়গায় আজকে এমন এক ছাত্রী এসেছিলো, ছাত্রী এসে বলছে যে আমরা একখানে ফর্ম ফিল আপ করেছি, কিন্তু আমাকে হচ্ছে ফিমেল থেকে মেল করে দিয়েছে। তারপরে সমস্যায় পড়ছে, কিন্তু যেখান থেকেই করুক তারা তো সাধারণ ছাত্রছাত্রী, তাদের সুবিধা হতে এসএফআই সবসময় পাশে ছিল এবং পাশে থাকবে। আমার নাম শুভব্রত ভৌমিক। এখন নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। আবারও বৃষ্টির কারণে জলমগ্ন হয়ে পড়েছে জলপাইগুড়ি শহরের বেশ কিছু ওয়ার্ড। এর ফলে চলাচলে অসুবিধে হচ্ছে বাসিন্দাদের। জলপাইগুড়িতে বৃষ্টি, পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ড জলমগ্ন। শুক্রবার সকাল নাগাদ চলাফেরায় চরম দুর্ভোগে বাসিন্দারা। ড্রেনের ব্যবস্থা ঠিকঠাক না থাকার দরুন বৃষ্টির জল পাস হতে পারে না, সে কারণেই রাস্তায় জল আটকে থাকার কারণে যাতায়াতে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে বলে অভিযোগ বাসিন্দাদের। অল্প বৃষ্টি হলেই জলপাইগুড়ি পুরসভার 16 নম্বর, 12 নম্বর এবং 25 নম্বর ওয়ার্ড, নেতাজি পাড়া, পরেশ মিত্র কলোনি, করলা নদী সংলগ্ন বেশ কিছু এলাকায় জলমগ্ন হয়ে পড়েছে। কষ্ট আপনাদের হয়, একটু দাঁড়া। আজকে কতটা অসুবিধা? এই যে ভালোই অসুবিধা হচ্ছে যাইতে, মানে অল্প জল হলে কি বৃষ্টি হচ্ছে? হ্যাঁ, জল ভরে যাচ্ছে, মানে অল্প বৃষ্টিতেই জল। অল্প বৃষ্টিতেই জল। এখন কতটা জল হয়েছে? এই তো দেখা যাচ্ছে মোটামুটি হাঁটু পর্যন্ত ছিল, একটু কমলো।
এগুলো শহরে তো অন্যান্য জায়গায় খুব মানে জলের আজকে পরিমাণটা মানে নেই, কিন্তু আপনাদের এখানে কেন দেখা যায়? এই যে ড্রেনের জন্যই, এক সাইডে ড্রেন আছে, এক সাইডে ড্রেন নেই, জল যাবে কোথা থেকে? ফুল হয়ে যাচ্ছে জলে। জলপাইগুড়ির জেলা শাসক শামা পারভিনের উপস্থিতিতে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি পুরসভায়। শুক্রবার পুরসভার পুরপ্রধান, উপপুরপ্রধান এবং অন্যান্য কাউন্সিলরদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এই প্রশাসনিক বৈঠকটি। কিন্তু এদিন 3 জন বিরোধী কাউন্সিলর এদিনের বৈঠকে অনুপস্থিত ছিলেন। জেলাশাসক বলেন, মাঝে নির্বাচনের কারণে পুরসভার বৈঠকগুলি অনুষ্ঠিত হতে একটু বিলম্ব হয়েছে। আগামীতে নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হবে। ডেঙ্গু সহ আরবান বিভিন্ন কাজকর্ম বিষয় নিয়ে এদিনের বৈঠকে আলোচনা হয়েছে বলে তিনি জানান। বিরোধী কাউন্সিলরদের অনুপস্থিতি প্রসঙ্গে ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি বলেন, মিটিং হবে এই বিজ্ঞপ্তি আগেই জারি করা হয়েছিল। এভাবে বারবার কাউকে ডেকে ডেকে আনা তো সম্ভব নয় বলে তিনি জানান। না, করতে হলো না, এটা আমাদের কাজ আছে। মাঝখানে আমাদের ইলেকশন ছিল, 2-3 মাস কোনো আমরা কাজ করতে পারি। রেগুলার আমাদের রিভিউ আছে, যতগুলো আমাদের আরবান রিলেটেড ম্যাটার আছে, আমার ডেঙ্গুর অবস্থা কী আছে, আমাদের কাজের কী অবস্থা আছে, আমাদের যেটা আমাদের আরবান সিভিক রিলেটেড অ্যাক্টিভিটি আছে ওসবগুলোকে আমরা রিভিউ করেছি। ম্যাডাম, জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটিতে অনেকদিন ধরে মিটিং হয় না, কাউন্সিলরদের একটা অভিযোগ আছে দীর্ঘদিন ধরে মান্থলি মিটিংগুলো হয় না, আপনাকেও বলেছিল? হ্যাঁ বলেছে তো ওটা মাঝখানতে ইলেকশনের জন্য রিজন ছিল, কিন্তু এখন থেকে ডিসিশন হয়ে গেছে প্রত্যেক মাসে মিটিং হবে। তো যতগুলো গ্রিভান্সেস ছিল, ইস্যুস ছিল, গ্যাপ ছিল, ওটা নিয়ে আজকে দীর্ঘ আমাদের আলোচনা হলো। আশা করি এখন ভালো করে কাজ হবে। আপনারা জানেন যে 24শে জুন আমি এক্সিকিউটিভ অফিসার, সমস্ত চেয়ারম্যান এবং এক্সিকিউটিভ অফিসারকে নিয়ে আমাদের সিএম ম্যাডাম নবান্নে বসেছিলেন এবং সেই সঙ্গে এখানে ভার্চুয়ালে আমাদের জলপাইগুড়ি জেলা প্রশাসন থেকে শুরু করে সমস্ত কাউন্সিলররা যারা ছিলেন তারা এখানে ভার্চুয়াল অ্যাটেন্ড করেছিলেন। সিএম ম্যাডাম উন্নততর পরিষেবা দেবার লক্ষ্যে আরও ঝাঁপিয়ে পড়েছেন। মানুষকে পাশে নিয়ে, মানুষকে কাছে নিয়ে সমস্ত বিষয় উনি যেভাবে আমাদের বার্তা দিয়েছেন সেই বার্তার মান্যতা দিয়ে আজকে আমরা সত্যিই কৃতজ্ঞ যে আমাদের সাথে হাত মিলিয়ে জলপাইগুড়ি জেলা প্রশাসন অর্থাৎ ম্যাডাম যেরকম এসেছিলেন, এডিএম ম্যাডামরা ছিলেন, এসডিও সাহেব ছিলেন। এটাই বলতে চাই যে সকলে মিলে একসাথে যদি আমরা এই উন্নততর পরিষেবা আরও এগিয়ে দিতে পারি, আমাদের সিএম ম্যাডাম যেভাবে আমাদের গাইডলাইন মেনে নেবেন, বেঁধে দেবেন, সেইভাবে আমরা আগামীতে জেলা প্রশাসনকে সাথে নিয়ে আমরা কাজ করব এবং আরও উন্নততর পরিষেবা কিভাবে জলপাইগুড়ি শহরকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই লক্ষ্যে আমরা না, এটা দেখুন, আপনাকে একটা কথা বলি, এটা হচ্ছে জলপাইগুড়ি পৌরসভা হচ্ছে একটা অটোনমাস বডি এবং তার সাথে আছে জেলা প্রশাসনের একটা সমন্বয়ের একটা বৈঠক হলো। তার কারণ আপনি জানেন যে এখন এই আজ থেকে 2 বছর আগে প্রচণ্ড ডেঙ্গু আউটব্রেক হয়েছিল। সারা জেলায় 13,000 ডেঙ্গু মানুষ আক্রান্ত হয়েছিল এবং জলপাইগুড়ি পৌরসভা সে সময় ভালো যুদ্ধকালীন তৎপরতায় কাজ করেছিল, এখনও যুদ্ধকালীন তৎপরতায় যাতে কাজ করতে পারে। ক্লিনলিনেস নিয়ে একটা ভালো আমরা একটা কম্প্রিহেন্সিভ প্ল্যানিংও আজকে করলাম। এছাড়া আমরা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রজেক্টে আমরা মানে কতদূর প্রোগ্রেস করেছি এবং প্রোগ্রেস কতটা এবং কোথাও কোনো ডিফিকাল্টি হচ্ছে কিনা, সেই ডিফিকাল্টি 2-1টা জায়গা আছে যেটা আমি মানে পয়েন্টগুলো বলবো না, কিন্তু সেই ডিএম ম্যাডামের সাথে শেয়ার করলাম। তারপরে আমরুদ জল প্রকল্পে এখন আমাদেরকে যে সময় কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার দিয়েছে তার মধ্যে আমাদের কমপ্লিট করতে হবে। আমাদের 200 মিটার যেটা আটকে ছিল লোকাল কারণে, সেটা আমি নিজেই বৈঠক করে সেটা সমস্যার সমাধান করেছি। এখন র ওয়াটার রাইজিং ম্যান 200 মিটার বসে এবার ক্লিয়ার ওয়াটার রাইজিং ম্যান, মানে এই যে বড় বড় পাইপগুলো আপনারা শহরের উপর দেখছেন, এগুলো ডিবিসি রোড, কদমতলা, 3 নম্বর ঘুমটি সব জায়গা দিয়ে বসবে, সেখানে কাজ হবে। এগুলো করে আমরা যাতে পুজোর আগের মধ্যে, কারণ একটা সমস্যা আছে, বর্ষা এসে যাওয়ায় মানে মাটি কাটলেই জল বেরোচ্ছে, এই সমস্যাটা থেকে যদি আমরা যে করে হোক লাঘব করে আমরা কিন্তু আস্তে আস্তে এই কাজগুলোকে কমপ্লিট করব। এবং কাউন্সিলরদের যে একটা ক্ষোভ ছিল যে মান্থলি মিটিং যে হয় না, সেই মান্থলি মিটিংয়ের ব্যাপারে ডিএম ম্যাডাম থেকে শুরু করে আমি ওই চেয়ারপারসন সবাই সহমত যে প্রতি মাসে অন্তত একটা করে মান্থলি মিটিং হওয়া উচিত, পুজোর মাসটা ছাড়া বা ইলেকশন টার্ম ছাড়া এটা হওয়া উচিত, এটা সবাই সহমত হয়েছে। একটা জিনিস বলা হচ্ছে যে পুরসভার যে পরিষেবা সেটা নিয়ে খামতি থাকার জন্য আজকে জেলা শাসককে হস্তক্ষেপ করতে হচ্ছে নবান্নের নির্দেশে। আমার মনে হয় না পুরসভার কোনো মানে পরিষেবায় কোথাও খামতি আছে। যদি খামতি থাকতেন তাহলে খারাপ পৌরসভার তালিকায় মাননীয় মুখ্যমন্ত্রী জলপাইগুড়ির নাম বলতেন। খারাপ পৌরসভার তালিকায় মাননীয় মুখ্যমন্ত্রী জলপাইগুড়ির নাম বলেননি। আমরা হয়তো 1 নম্বরে নেই, কিন্তু উই আর ডেভেলপিং, উই আর গ্রোয়িং, উই আর ডেভেলপিং, and we are emboldened by the inspiration of our Chief Minister, and we are strengthening our capacities.
তিনজন বিরোধী কাউন্সিলর তারা একটা অভিযোগ করছে যে তাদেরকে এই মিটিংয়ে ডাকা হ্যাঁ, নোটিশ বোর্ডে টাঙিয়ে দেওয়া আছে নোটিশ। যদি নোটিশ না দেখে, যদি না আছে, কী করি বলুন তো ওদের কি বারবার করে এরকম ডেকে ডেকে আনা সম্ভব? ওদের এই মানে পৌরসভার প্রতি ওদের মনই নেই পৌর কাজকর্মে, কী করি বলুন তো। শুক্রবার 10 দফা দাবিতে ধূপগুড়ি পুরসভায় স্মারকলিপি প্রদান করল দক্ষিণায়ন ক্লাব কর্তৃপক্ষ। ইকো ট্যুরিজম পার্ক তৈরি না করে ক্লাবের দেওয়া জমিতে মহকুমা আদালত তৈরি হবে, এমন খবর শোনার পরেই আন্দোলনে নেমেছিলেন ক্লাবের সদস্যরা। হয় ওই জমিতে ইকো ট্যুরিজম পার্ক তৈরি করা হোক, নয়তো ক্লাবকে জমি ফেরত দেওয়া হোক, এই দাবি তোলা হয়। পুরসভার তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে ক্লাবের জমিতে মহকুমা আদালত তৈরি হচ্ছে না। কার্যত সেই আশ্বাসের পরেই কিছুটা হলেও খুশি ক্লাবের সদস্যরা। এ বিষয়ে পুরসভার প্রশাসনিক মণ্ডলীর সদস্য রাজেশ কুমার সিং বলেন, কেউ বা কারা বিভ্রান্তি সৃষ্টি করার জন্য এই সমস্ত রটাচ্ছিল। যে কোনো সরকারি জমি সরকারি আধিকারিকরা পরিদর্শন করতেই পারেন। কেউ কেউ ইচ্ছে করেই এই সমস্ত ভুল খবর ছড়াচ্ছেন। আমরা ক্লাব কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা আমাদের কথায় আশ্বস্ত হয়েছেন বলে তিনি জানান। কি কারণে পৌরসভা আসে এবং কি আলোচনা হচ্ছে? আমরা দক্ষিণের ক্লাবের পক্ষ থেকে গণডেপুটেশন দিয়ে পৌরসভা এসেছি। আমরা 2014 সনে আমাদের রেকর্ডের 7.5 বিঘা ল্যান্ড, দক্ষিণের ক্লাবের রেকর্ডের 7.5 বিঘা ল্যান্ড আমরা গিফট ডেট করে দেই ধূপগুড়ি পৌরসভার আহ্বানে, অনুরোধে ধূপগুড়িতে একটা ইকো ট্যুরিজম পার্ক করবার জন্য। কিন্তু 10 বছর অতিক্রম হয়ে যায়, ওনারা পার্কের কাজ শুরু করে অজ্ঞাতকরণের কাজ বন্ধ রাখে। আমাদের পৌরসভার সাথে একটা এগ্রিমেন্ট হয়, সেখানে লেখা ছিল যে জলাভূমি ভর্তি করা হবে না, সবুজ ধ্বংস করা হবে না, নিকো পার্কের আদলে অত্যাধুনিক মানের ইকো ট্যুরিজম পার্ক করা হবে, আপনারা আপনাদের ল্যান্ড দিন, ফান্ডিং এর কোনো অভাব হবে না। কিন্তু অজ্ঞাত কারণে ওনারা কাজ বন্ধ করে দেয়, আমাদের জলাভূমি ভরাট হয়ে যায়, আমাদের ঐতিহ্যবাহী দুর্গাপূজা বিঘ্নিত হয়, আমাদের ধর্মাচরণে বাধাপ্রাপ্ত হয়। এলাকায় খানিকটা কনস্ট্রাকশন করার জন্য সেখানটায় সমাজ বিরোধী আখড়া হয়, নেশাগ্রস্ত লোকেদের বিচরণ ক্ষেত্র হয়ে দাঁড়ায়, অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করে। আর দীর্ঘ 10 বছর পরেও ওনারা কোনো পার্ক তৈরির উদ্যোগ গ্রহণ করেনি। আজকে আলোচনা হলো যে আমরা মিডিয়া মারফত জানতে পারি যে এখানে মহকুমা আদালত তৈরি করার চেষ্টা করা হচ্ছে। তাই আমরা এসেছিলাম যে দক্ষিণ ক্লাবের গিফটেড ল্যান্ডের মধ্যে কেন দক্ষিণ ক্লাবকে অন্ধকারে রেখে কোর্ট তৈরি করার চেষ্টা করা হচ্ছে। ওনারা প্রতিশ্রুতি দেয় যে এখানে কোন কোর্ট তৈরি হবে না, এখানে সরকারিভাবে জায়গাটা ভিজিট করানো হয়েছে, বেরোডের কাছে অর্থাৎ ব্লক ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রেভিনিউ অফিসারের কাছে রয়েছে তথ্য। এটা ওনারা দেখিয়েছেন, পৌরসভা দেখাননি। তো ওনারা পৌরসভা থেকে জানিয়েছেন যে এই ল্যান্ডটা বিতর্কিত ল্যান্ড, এটা গিফটেড ল্যান্ড, এটা পার্ক তৈরি করার জন্য গিফট করেছে দক্ষিণ ক্লাব, এখানে আদালত বা মহকুমা কোর্ট তৈরি করা যাবে না। হ্যাঁ, ওরা আমাদের অ্যাসুরেন্স দিয়েছে যে এখানে কোনো কোর্ট তৈরি হবে না, এখানে পার্কই তৈরি হবে, যেহেতু পার্কের নামে ল্যান্ডটা নেওয়া হয়েছে। আমাদের ধর্ণা চলবে যতদিন পর্যন্ত ওরা আমাদেরকে পার্ক তৈরি করার লিখিত প্রতিশ্রুতি না দিচ্ছে, ততদিন পর্যন্ত ধর্ণা চলবেই। এবং পার্ক যদি তৈরি করে আবার নতুন করে আমাদের সাথে এগ্রিমেন্ট করতে হবে, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের এগ্রিমেন্ট অথবা আমাদের রেজিস্ট্রি করার এগ্রিমেন্ট লাগবে, যেখানে যৌথ কমিটি হবে। যৌথ কমিটির তত্ত্বাবধানে পরিবেশ রক্ষা করে, পরিবেশ বান্ধব চিন্তাভাবনার মধ্য দিয়ে সবুজকে রক্ষা করে, জলভূমিকে রক্ষা করে পার্ক তৈরি করা। আমাদের হ্যাঁ না, আমাদের 10 দফা দাবি ছিল, আর এগ্রিমেন্ট ছিল আমাদের 14টা। আমি চন্দন ভৌমিক, দক্ষিণ ক্লাবের সভাপতি। দেখুন, আমরা পরিষ্কারভাবে বলেছি যে কার মাধ্যমে জানলেন যখন কোর্ট হবে বা অন্য কিছু হবে, আমরা তো জানাইনি। আমরা ক্লাব কর্তৃপক্ষকে বলেওছি, ওনাদেরকে চিঠিও দিয়েছি, আমরা তো আহ্বান করেছিলাম বসার জন্য। আমাদের তো আপত্তির কিছু নেই, জানেন যে 2টো ডেট ফেল হয়েছে, তার জন্য সিএম এর মিটিং ছিল বলে। এবার আজকে ওরা ওনাদের আলোচনাগুলো বললো, আমরা বললাম কোথার থেকে আপনারা খবর পেয়েছে, ওনারা সদুত্তর দিতে পারেন। ওনারা বলছে মিডিয়ার মাধ্যমে কথা বলছে। এটা কি আমাদের পক্ষে সম্ভব? বলুন তো, কোন মিডিয়া কী বলে, এটা তো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না। আমাদের পরিষ্কার স্ট্যান্ড, যদি কোনো কিছু হয় সেটা আমরা দক্ষিণের ক্লাব কর্তৃপক্ষের সাথে আলোচনা করি, আমরা করব। আর নাম্বার 2 যেটা আছে হলো যে পার্কের দাবি আছে, সেটা আমাদের সামনে একটা বোর্ড মিটিং আছে, কীভাবে এটাকে করা যায় সেটা আমরা পাঠাবো। এই প্রস্তাব নিয়ে আমরা আগামীতে করবো। 100% কেউ বা কাহারা এটা ইচ্ছাকৃতভাবে বিভ্রান্ত করে একটা পৌরসভাকে একটা ফলস ফলার জায়গায় চেষ্টা করছিল, তো সেটা তো মানুষ হবে না। আন্দোলন জারি রাখবে। দেখুন, সেটা তো তাদের বিষয়। আমরা ওনাদের আহ্বান করেছি যে আপনাদের সম্পূর্ণ কথাটাই আমরা শুনেছি, আমাদের সময় দিতে হবে,
সে যদি কেউ এখন তাদের আন্দোলনটা জারি রাখে সেটা তো গণতান্ত্রিক বিষয়, তাদের বিষয়। ওনারা একটা বক্তব্য রাখলেন যে জমি ফেরত না দিলেও চলবে যদি পার্ক করা হয়, তো পার্ক করেন আপনারা ভাববেন আগামীতে? আমরা অবশ্যই, এটা তো আমাদের পার্টি লিস্টে আছে, আমরা তো আলোচনা করতে হবে, একটা ফান্ডিং এর বিষয় আছে, সবটাই যে আমাদের হাতে আছে ধূপগুড়ি পৌরসভা তা তো না। এগুলো একটা বড় ডিপিআর, একটা বড় অ্যামাউন্টের একটা টাকার বিষয়, রাজ্য সরকারের একটা ফান্ডিং এর সমস্যা, সেটা কিভাবে আমরা মুখ্যমন্ত্রী বা আমাদের ববি হাকিম সাহেবকে বুঝিয়ে টাকাটাকে আনা যায় সেটা ব্যাপারে আমরা আলোচনা করব, সবটাই তো আলোচনা সাপেক্ষে। মানে আপাতত জমিতে মহকুমা আদালত গঠনের কোনো সিদ্ধান্ত হয়নি? কোনো সিদ্ধান্ত হয়নি, আমি দায়িত্ব নিয়ে বলছি, এই ধরনের কোনো আলোচনা সিদ্ধান্ত হয়নি। পৌরসভার যে কোনো জায়গায় যে কোনো ডিএম ম্যাডাম যে কোনো জায়গায় এটা ভিজিট করতেই পারে, তার মানে সেই জায়গাটাকে তাকে দেওয়া হবে বা করা হবে এরকম তো কোনো বিষয় নেই। যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা? দেখুন, মানুষ ধূপগুড়ি মানুষ চেনে কারা বিভ্রান্তি ছড়াচ্ছে, এটা আমার বলবার কিছু নেই। একদিন দেখবেন যে বিভ্রান্ত ছড়াতে ছড়াতে নিজেই খালে পড়তে হয়, বিভ্রান্ত ছড়ানোর কোনো মানে হয় না। পৌরসভার যদি ক্ষতি হয় তাহলে ধূপগুড়ি মানুষের ক্ষতি হবে। কিচেন গার্ডেন তৈরি করে এক প্রকার সাফল্য অর্জন করেছে জলপাইগুড়ি সদর ব্লকের কচুয়া বোয়ালমারি হাই স্কুল। বিভিন্ন সবজির পাশাপাশি হাই স্কুলের মাঠেই চলছে কুমড়োর চাষ, ফলনও যথেষ্টই ভালো হয়েছে বলে দাবি স্কুল কর্তৃপক্ষের। উল্লেখ্য, ইতিপূর্বে স্কুল কর্তৃপক্ষের উদ্যোগে এবং ছাত্রছাত্রীদের সহযোগিতায় নানা ধরনের শাকসবজি চাষ করা হয়েছে। এগুলি স্কুলের মিড ডে মিলে ব্যবহার করার পাশাপাশি উদ্ধৃত অংশ বিক্রিও করা হয়। এবার কুমড়ো চাষ করে যথেষ্ট সাফল্য পেয়েছে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিতেন্দ্রনাথ সরকার বলেন, এবছর এই প্রথম কুমড়ো চাষ করা হচ্ছে, সাফল্যও অনেকটাই পাওয়া গেছে। কিছু কুমড়ো শুকিয়ে বিদ্যালয়ে রাখবো আর বাকিটা মিড ডে মিলে ব্যবহার করা হবে। আগামী বছর কুমড়ো চাষে আরো বিস্তার ঘটানো হবে বলে তিনি জানান। যে মিষ্টি কুমড়ো চাষ করেছেন, যেটা আমাদের গ্রাম বাংলায় মিষ্টি লাউ বলে থাকে, মিষ্টি কুমড়া হিসেবে মিষ্টি কুমড়ো যেটা বললাম স্যার, এটা কেমন ফলন এসছে? প্রচুর ফলন হয়েছে, একদম প্রত্যেকটা ডগায় মনে হচ্ছে আমাদের ফল ছিল, আসলে কমে গেছে, দেখলাম অনেকটা হয়তো নিয়ে গেছে কেউ। কি করছেন এই মিষ্টি কুমড়োগুলো? এখন কি করবো, এবার তো আর কিছু করা হয়নি, ওই মিড ডে মিলের যেহেতু বন্ধ হয়ে গেল, ফলে ওই কয়েকটা পাকলে রেখে দিব, আমরা যখন স্কুল খুলবে তখন খাওয়াবো। আগামী দিনে কি একটু বেশি করে করার ইচ্ছা আছে? আগামী দিনে একদম ওই বাউন্ডারি ওয়ালের পাশ দিয়ে পুরোটাই লাগিয়ে দিব। আচ্ছা আচ্ছা, আর সেটা ধাপে ধাপে হবে, এবার আমরা একসাথে করেছি তো। আচ্ছা আচ্ছা, সিজনাল যে সবজিগুলো হয়, আচ্ছা, যেটা হয়তো অঘ্রাণ পৌষ মাসে লাগাবো, সেটা ওই সময় বর্ষার পর থেকে লাগানো শুরু করে দিব। আস্তে 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 আমরা বর্ষা, মানে মূলত চাষবাসে কচুয়া বোয়ালমারি স্কুল অনেকটাই সাফল্য পাচ্ছে। কিচেন গার্ডেন যেটা সরকারি উদ্যোগ হচ্ছে, ছাত্ররা যেমন খাবে, ফ্রেশ জিনিস খাবে এবং নিজেরা তৈরি করেই খাবে, মানে নির্ভেজাল জিনিস, সেটা আমরা তৈরি করি, ভেজাল মুক্ত। নাই, আমাদের ছেলেরাই গোবর নিয়ে আসে, এখানে গোবরের ঢিবি আছে, আচ্ছা, এখান থেকে গোবর আমরা প্রয়োগ করি। আর মানে স্কুলের কাজে ব্যবহৃত করা, কিছু বাড়তি খরচা হয় ঠিকই, কিন্তু একটা তৃপ্তি আছে, বা স্বাদে গুণে পরিপূরক। ঠিক আছে, অনেক ধন্যবাদ স্যার। ভারত খ্যাত ঐতিহ্য সম্পন্ন 350 বছরের জ্যোতিষ পরিবারের যোগ্য উত্তরাধিকার শ্রী দেবাচার্য খ্যাতির সাম্রাজ্যে বিরাজ করছেন এবং তার বিচার বিশ্লেষণী ক্ষমতা এবং রত্ন নির্বাচনের ক্ষেত্রে তীক্ষ্ণ বোধ তাকে অনেক বেশি জনপ্রিয় করে তুলেছে। আর মানুষের কাছে তিনি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন বিশ্বাসের পথ ধরেই। শ্রী দেবাচার্য নিয়মিতভাবে রাশিফল লিখছেন উত্তরবঙ্গ সংবাদের পাতায়। 12 বছর ধরে জলপাইগুড়ির মানুষের সাথে অভিজ্ঞতার ভিত্তিতে নিজের গ্রহণযোগ্যতা বাড়িয়ে চলেছেন ভাগ্য গণনার নিরিখে। এছাড়াও নিয়মিতভাবে বসছেন ধূপগুড়িতে। জলপাইগুড়ি শহরের ডিলা প্রীতমে প্রতি মাসেই বসে থাকেন জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। জুন মাসের 28 তারিখ, 29 তারিখ এবং 30 তারিখ অর্থাৎ শুক্রবার আজ তিনি বসেছেন এবং আগামীকাল শনিবার এবং রবিবার তিনি বসবেন হোটেল ডিলা প্রীতমে। সময় সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত। আগ্রহী মানুষেরা তার সাথে দেখা করতে চাইলে SMS এর মাধ্যমে নিজের নাম এবং ঠিকানা লিখে পাঠিয়ে যোগাযোগ করুন এই নাম্বারে 9434317391 এবং 9163667741। আপনাদের সকলকে জানাই অন্তরের ভালোবাসা এবং প্রণাম। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি আজকে দুটি কথা বলবো। প্রথমত শিশুদের সম্পর্কে। আমি মনে করি শিশুদের 6 থেকে 7 বছর পূর্ণ হয়ে যাওয়ার পর কোনো একজন ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ গ্রহণ করা উচিত। তাহলে তাদের মনের বিকাশ এবং তাদের সুস্থ জীবন এবং গ্রহমুক্ত জীবন এবং তাদের মনঃসংযোগের প্রভাবটা বৃদ্ধি পায় এবং তারা পড়াশোনার ক্ষেত্রে বা প্রকৃত অর্থে মানুষের মতন মানুষ হতে সহযোগিতা করে। অতএব শুরুতেই যদি কুগ্রহগুলোকে
প্রতিকার করা যায়, তাহলে এই অশুভ গ্রহগুলো থেকে মুক্ত হয়ে সুস্থ জীবনের পথে সে যেতে পারে। অতএব আমি মনে করি শিশুদের ক্ষেত্রে 6 থেকে 7 বছর পূর্ণ হয়ে যাওয়ার পর তাদের উচিত একজন ভালো অ্যাস্ট্রোলজার অর্থাৎ ভালো জ্যোতিষীর পরামর্শ গ্রহণ করে প্রতিনিয়ত চলা, তাহলে তার জীবনটা সুস্থময় এবং সুন্দরময় হয় বলে আমি মনে করি। আর দ্বিতীয়ত আমি বলবো বিবাহ সংক্রান্ত বিষয়। আজকে আমরা প্রায়শই দেখছি বিবাহ সংক্রান্ত বিষয়ে নানান জটিলতা, এবং অনেক ভালো মেয়ে ভালো গান জানে, পড়াশুনো জানে, দেখতে সুন্দর, কিন্তু তবুও তাদের বিবাহের ক্ষেত্রে জটিলতা বা প্রবলেম বা বিবাহের পরেও নানান সমস্যা দেখা যায়, এবং এই সমস্যার কারণে সংসার ভেঙে যায়, অনেক জটিলতা আসে। তার জন্য আমি মনে করি আপনাদের উচিত বিবাহের ঠিক পূর্বে কোনো ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ গ্রহণ করে অশুভ গ্রহগুলোকে প্রতিকারের মাধ্যমে আপনি সঠিক পথে যদি যান, তাহলে সেক্ষেত্রে আপনাদের বিবাহিত জীবন বা পরবর্তী জীবন আপনাদের সুখের বা সুন্দর হয়। এখন নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। ক্লাস 12 এর পর আপনি কি আপনার ক্যারিয়ার অপশন সম্পর্কে অনিশ্চিত? কলেজে ভর্তির বিষয়ে বিভ্রান্ত? আমরা ভারতবর্ষ এবং তার বাইরের কলেজগুলিতে অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট দিয়ে থাকি, তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে। তাই দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন জলপাইগুড়ির একমাত্র ক্যারিয়ার কাউন্সেলিং সেন্টার ড্রিমস এডটেকের সাথে। আমাদের অভিজ্ঞ কাউন্সিলররা নিশ্চিত করবেন আপনি যেন সঠিক সময়ে সঠিক স্ট্রিম এবং সঠিক কলেজটি বেছে নিতে পারেন। আমাদের অন্যান্য পরিষেবাগুলি হলো ক্যারিয়ার কাউন্সেলিং, প্যারেন্টিং কাউন্সেলিং ও ইন্ডিভিজুয়াল কাউন্সেলিং। তাই আপনার সফলতার পথকে সুগম করে তুলুন আমাদের হাত ধরে। হঠাৎই দমকলের একটি ইঞ্জিন থেকে অনবরত জল পড়তে থাকে। ঘটনাটি ঘটেছে ফণীন্দ্রদেব বিদ্যালয় সংলগ্ন এলাকায়। দমকলের একটি ইঞ্জিন থেকে জল পড়ে যাওয়ার দরুন অন্য একটি দমকলের গাড়িকে অন্যত্র পাঠানো হয়েছে। এই ধরনের ঘটনা শুক্রবার সকালে জলপাইগুড়ি ফণীন্দ্রদেব বিদ্যালয় সংলগ্ন এলাকায় ঘটেছে বলে জানা গেছে। এদিন দমকলের একটি ইঞ্জিন বাইরে কোনো কাজে যাচ্ছিল, হঠাৎ পিছনের দুদিকে জল দেওয়ার পাইপ নষ্ট হয়ে যায়, ফলে সব জল পড়ে নষ্ট হয়ে যায়। অবশেষে আরেকটি গাড়িকে অন্যত্র কাজে লাগানো হয়েছে। এরপর দমকলের অফিসাররা, ইঞ্জিনিয়াররা উপস্থিত হয়ে গাড়ির মেরামতির কাজে লেগে যায়। এইখান থেকে জল পড়ছে দমকলের গাড়িতে, কি কারণে মনে হয়, মানে কি হয়েছে? হ্যাঁ, তেলটা খারাপ হয়েছে তো এখানে আটকে গেছে। ওরা কি কোথাও যাচ্ছিল কাজে? ওরা কাজে আছে, ওই আরেকটা গাড়ি নিয়ে চলে গেল, আগুন নেভাতে যাচ্ছিল। হ্যাঁ, মানে হঠাৎ এভাবে গাড়ি খারাপ হয়ে গেল, জল পড়ছে। কি দেখলেন তারপর? এইটুকুই দেখলাম। এখন কি হচ্ছে? এখন সবাই আসছে? হ্যাঁ, লোকজন আসছে দমকলের, ওই যে লোকগুলো আছে, ঠিকঠাক হচ্ছে। ওই জন্য তো একটা গাড়ি নিয়ে আসলো, মানে আরেকটা গাড়িকে পাঠাই দিল, পাঠালো। এটা খারাপ হলো, এটা নিয়ে চলে অফিসে। কি ঘটছে গাড়িটার থেকে? তেল খারাপ হয়েছে আর জল পড়ছে। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.2 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 89.2%। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। রাজ্যের মুখ্যমন্ত্রী জমি দখল মুক্ত করার নির্দেশের পর একে একে জলপাইগুড়ি ধূপগুড়ির পর এবার মালবাজারের ফুটপাত দখল মুক্ত করতে পথে নামলো মালবাজার পুরসভা এবং পুলিশ প্রশাসন। জলপাইগুড়ি শহর জুড়ে মিছিল করে বিভিন্ন দাবি নিয়ে শুক্রবার সদর মহকুমা শাসকের দপ্তরে স্মারকলিপি প্রদান জলপাইগুড়ির উচ্ছেদ হওয়া জেলা স্ট্রিট ভেন্ডার্স এবং হকার্স ইউনিয়নের। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ আজকের মতো এ পর্যন্তই।